তো সেকেন্ড চ্যাপ্টারে আমরা কমিউনিকেশন সিস্টেম এন্ড নেটওয়ার্কিং এর লেকচার 4-এ আমরা নেটওয়ার্ক সম্পর্কে জানবো। এতক্ষণ আমরা পড়েছি কমিউনিকেশন সিস্টেম, কিভাবে যোগাযোগ করতে হয়, যোগাযোগ ব্যবস্থার পদ্ধতি, দেন যোগাযোগ ব্যবস্থার মাধ্যম, দেন যোগাযোগ ব্যবস্থার মোড, এগুলো নিয়ে পড়েছি। তো এখন পড়বো হচ্ছে এই যে পরের অংশটা, নেটওয়ার্কিং। তো প্রথম কথা, আমরা নেটওয়ার্কিং কি সেই জিনিসটা আগে একটু জেনে নিই। নেটওয়ার্কিং জিনিসটা কি? হোয়াট ইজ নেটওয়ার্কিং? এই যে আমরা ফ্রেন্ডশিপের কথা বলি, তাই না? ফ্রেন্ডশিপ কি? ফ্রেন্ডশিপ মিন্স ইনফরমেশন শেয়ার করা। যে তুমি তোমার বন্ধুর সাথে ফ্রেন্ডশিপ করো, যার সাথে, তার সাথে কি করো? তুমি ইনফরমেশন শেয়ার করো। তোমার পার্সোনাল ইনফরমেশন হতে পারে, আরেকজনের ইনফরমেশন হতে পারে, বা গিবোধ হতে পারে। যে কোনো মানুষের কথা নিয়ে তোমরা আলোচনা করো, ঠাট্টা করো। এগুলা নিয়ে তোমার ফ্রেন্ডশিপটা হচ্ছে বিল্ড আপ করো। যে তোমার তার মানে আলটিমেটলি কি হচ্ছে, তোমরা দুইজনের মধ্যে আসলে, তোমার দুইজন বা ততোধিক পার্সনের মধ্যে তথ্যর আদান প্রদান হচ্ছে, তথ্যের আদান প্রদান। তো এই জিনিসটা হচ্ছে ফ্রেন্ডশিপ বলি আমি। তো ফ্রেন্ডশিপের সাথে নেটওয়ার্কিং মিল আছে এবং আসলে সেম জিনিস। যখন তুমি দুই বা ততোধিক ডিভাইসকে কানেক্ট করছো, কানেক্ট করে যে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করছো, সেটাই হচ্ছে নেটওয়ার্ক। কারণ সেখানে তুমি তোমার তথ্য শেয়ার করতে পারবা। তোমার ফ্রেন্ডের সাথে ফ্রেন্ডশিপ করে তুমি যেমন তথ্যের আদান প্রদান করতে পারো, নেটওয়ার্কিং এর মাধ্যমে পিসি গুলা কানেক্ট করে বা ডিভাইস গুলা কানেক্ট করে তুমি তথ্যের আদান প্রদান করতে পারো। তাহলে এখন দেখো একটা নেটওয়ার্ক কাকে বলছি আমরা। দেখো, কম্পিউটার নেটওয়ার্ক। দুই বা ততোধিক বস্তুকে কোনো কিছুর মাধ্যমে সংযুক্ত করা হলে উক্ত ব্যবস্থাকে নেটওয়ার্ক বলে। দেখো, এখানে অনেকগুলা কম্পিউটার আছে চারপাশে। একটা দুই তিনটা, তিনটা ছয়টা, দুইটা আটটা কম্পিউটার। মাঝখানে একটা কমিউনিকেশন এই নেটওয়ার্কিং ডিভাইস আছে, যার মাধ্যমে এরা কানেক্টেড আছে। সো এটা একটা নেটওয়ার্ক। সো কম্পিউটার নেটওয়ার্ক কি? তাহলে যে নেটওয়ার্কে, মানে যে মাধ্যমে কম্পিউটারগুলো সংযুক্ত থাকবে, সেটাকে আমরা কম্পিউটার নেটওয়ার্ক বলবো। দেখো, কম্পিউটার নেটওয়ার্ক হলো এমন একটা ব্যবস্থা বা সিস্টেম যেখানে একাধিক কম্পিউটার একে অপরের সাথে সংযুক্ত হয়ে তথ্য, হার্ডওয়্যার, সফটওয়্যার ইত্যাদি রিসোর্স শেয়ার করে। তার মানে কি দাঁড়াচ্ছে, যে আমরা কম্পিউটার নেটওয়ার্ক বলে একটা জিনিস পাচ্ছি, যে জিনিসটার মাধ্যমে আমরা, মানে যে জিনিসটা আসলে অনেকগুলো কম্পিউটার একসাথে সংযুক্ত হয়ে তৈরি হয় এবং আমরা বিভিন্ন তথ্য শেয়ার করতে পারি। সেটা তথ্য, হার্ডওয়্যার, সফটওয়্যার, এনিথিং, যেগুলো আমরা শেয়ার করতে পারি এটার মাধ্যমে। তাহলে নেটওয়ার্ক এবং কম্পিউটার নেটওয়ার্ক, এই দুটো জিনিস তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো সবাই। এখন দেখো, নেটওয়ার্কের উদ্দেশ্যটা কি। এই তিনটা কথাই কিন্তু এখানে দেওয়া আছে, যে দেখো, হার্ডওয়্যার, তথ্য, সফটওয়্যার, এগুলো শেয়ার করা। তো এই দেখো, হার্ডওয়্যার রিসোর্স শেয়ার। আমরা চাইলে একটা হার্ডওয়্যার বা একটা হার্ড ডিস্ক দুইটা কম্পিউটারে ব্যবহার করতে পারি, বা দুই বা ততোধিক কম্পিউটারে ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে হার্ডওয়্যার রিসোর্স শেয়ারিং। এরপর হচ্ছে সফটওয়্যার রিসোর্স শেয়ারিং। সফটওয়্যার রিসোর্স শেয়ারিংটা কি? যে সফটওয়্যারগুলো আমরা শেয়ার করতে পারি, মাল্টিপল ইউজার একটা সেম সফটওয়্যার আমরা ইউজ করতে পারি। যেমন ব্যাংকিং সিস্টেম। তোমরা যে ব্যাংকে দেখো, এই যে 10 জন এমপ্লয়ি যদি একটা ব্যাংকে বসে থাকে, 10 জনই সার্ভিস দিচ্ছে, তারা কিন্তু একই সফটওয়্যার ইউজ করতেছে লগ ইন করে। ইনফ্যাক্ট ওইটার কথা বাদই দিলাম, আমরা যে ফেসবুকের মাধ্যমে কানেক্টেড হচ্ছে, আমরা তো সবাই একই সফটওয়্যার ইউজ করছি, তাই না? ফেসবুক, কিন্তু সবার আলাদা আলাদা অ্যাকাউন্ট। এই জিনিসটা কখনো খেয়াল করেছো তোমরা? জিনিসটা কিন্তু একটা, ফেসবুক তো একটাই সফটওয়্যার, কিন্তু আমরা সেটা সবাই ইউজ করছি। তো এই হচ্ছে আমাদের সফটওয়্যার রিসোর্স শেয়ার, হার্ডওয়্যার রিসোর্স শেয়ার, ইনফরমেশন রিসোর্স শেয়ার। আমরা চাইলে আমাদের ব্যক্তিগত বা অন্যের বা যে কোনো ইনফরমেশন শেয়ার করতে পারি। তো এখানে দেখো, কম্পিউটার নেটওয়ার্কের প্রকারভেদ। এটা একটা ছবির মাধ্যমে দেওয়া হয়েছে, যেখানে মালিকানার ভিত্তিতে, মালিকানা বলতে প্রাইভেট বা পাবলিক। যেমন পাবলিক নেটওয়ার্ক বলতে আমরা কি বুঝি, যেখানে অনেকেই কানেক্টেড আছে। আর প্রাইভেট বলতে আমরা বুঝি আমার নিজস্ব। যেমন আমার মোবাইলের যে নেটওয়ার্ক, যে হটস্পট তৈরি করি আমরা, হটস্পট তৈরি করে সেখানে আমরা বলে দিই যে এটা প্রাইভেট নেটওয়ার্ক। সেটা দুই একজন কানেক্ট করতে চাইলে আমরা করতে পারি। কিন্তু যেখানে পাবলিক নেটওয়ার্ক, যেখানে অনেকেই কানেক্টেড থাকে, সেখানে ভাইরাস ছড়াইতে পারে, বেশি ভালো ভাইরাস ছড়াইতে পারে এবং সিকিউরিটি রিস্ক থাকে। এরপরে দেখো, কম্পিউটার নেটওয়ার্কের সার্ভিস প্রদান ও নিয়ন্ত্রণের ভিত্তিতে পিয়ার টু পিয়ার, ক্লায়েন্ট সার্ভার, হাইব্রিড, এগুলো আমি এক্সপ্লেইন করব সব।
আর আরেকটা হচ্ছে ভৌগোলিক বিস্তৃতির ভিত্তিতে বা ভৌগোলিক অবস্থান বা একটা নেটওয়ার্ক কতটা এরিয়া জুড়ে বিস্তৃত তার উপরে ডিপেন্ড করে ইট ক্যান বি ক্লাসিফাইড ইনটু 4 ক্যাটাগরিজ, প্যান, ল্যান, ম্যান অ্যান্ড ওয়ান। তো এই হচ্ছে আমাদের মোটামুটি ভাবে একটা নেটওয়ার্কের ক্লাসিফিকেশনস। তো আমরা এই নেটওয়ার্কিংটা খুব ভালো করে পড়বো, কারণ এখান থেকে প্রচুর কোশ্চেন হয় এবং কোনো কিছু না বুঝলে, কারণ এই চ্যাপ্টারে যে জিনিসগুলো বুঝার আছে সেই নেটওয়ার্ক তার ভিতরে একটা। সো আমরা জিনিসগুলো ভালো করে বুঝবো। দেখো, মালিকানার ভিত্তিতে আমরা দুই ভাগে ভাগ করছি, প্রাইভেট নেটওয়ার্ক, পাবলিক নেটওয়ার্ক। সার্ভিস প্রদান, এটার এক্সপ্লেন মানে হ্যাঁ, বিস্তারিতটা এখানে দেওয়া আছে, আমরা বিস্তারিতটা একটু দেখি। প্রাইভেট নেটওয়ার্ক বলতে আমরা নিজস্ব যে নেটওয়ার্ক, মানে মালিকানা এক কথায়, যে আমি আমার নেটওয়ার্কে হয়তো দু একজনকে ঢুকতে দিতে পারি, বা আমার পার্সোনাল এরিয়া এক কথায়, সেখানে যে কেউ চাইলেই এন্ট্রি করতে পারবে না। যে দেখো, যে কেউ ইচ্ছা করলে এই নেটওয়ার্ক ব্যবহার করতে পারে না, এবং এই নেটওয়ার্কের নিরাপত্তা ব্যবস্থা অনেক মজবুত থাকে। সেটা হচ্ছে পার্সোনাল বা প্রাইভেট নেটওয়ার্ক। আর পাবলিক নেটওয়ার্কটা হচ্ছে, যেমন তুমি তোমার ক্যাম্পাসে যদি আমাদের সিটি কলেজের ওয়েবসাইট ইয়েতে ঢুকো, ওখানে যে ওয়াইফাই কানেকশনটা আছে না সিটি কলেজে, ওটা হচ্ছে একটা পাবলিক ইয়ে, কারণ সবাই যারা যারা পাসওয়ার্ড জানে সবাই ওখানে কানেক্ট হতে পারে। প্রাইভেট নেটওয়ার্কের ক্ষেত্রেও পাসওয়ার্ড জানলে কানেক্ট হতে পারবে, কিন্তু তুমি সাথে আর সাথে ওইটার পাসওয়ার্ডটা কি? স্টুডেন্টদের জন্য একটা আছে, স্টুডেন্টদের জন্য ওটার পাসওয়ার্ডটা আমার ঠিক মনে নাই, আমি ওটা ইউজ করি না। তো স্টুডেন্টদের ওটা মনে হয় পাসওয়ার্ড লাগে না, ওটা তুমি অটোই কানেক্ট করতে পারবা। তবে ওখানে ইউজার লিমিটেড আছে, যে তুমি হয়তো 100 জন বা 200 জন হওয়ার পরে তুমি কানেক্ট হইলেও তুমি নেটওয়ার্কের অ্যাক্সেস পাবা না। মানে এট এ টাইম 100 জন বা 150 জনের বেশি ইউজ করতে পারে না। আমার কথা বুঝতে পেরেছো? সো জি এটা স্যার। হচ্ছে, এরপর হচ্ছে পাবলিক নেটওয়ার্ক। সো দেখো, এটা কোনো প্রতিষ্ঠান বা সংস্থা দ্বারা পরিচালিত হয়, এবং কেউ চাইলে অর্থের বিনিময়ে এই নেটওয়ার্ক ব্যবহার করতে পারে। যেমন আমরা যে ব্রডব্যান্ড কানেকশনটা ইউজ করি, সেটা কিন্তু পাবলিক নেটওয়ার্ক, সেটা কোনো প্রাইভেট নেটওয়ার্ক না। কিন্তু তুমি যদি বাসায় ওই যে কি বলে মডেমের মাধ্যমে সিম দিয়ে কানেক্ট করো, সেটা কিন্তু তোমার প্রাইভেট নেটওয়ার্ক। এখন দেখো, সার্ভিস প্রদান ও নিয়ন্ত্রণ কাঠামোর ভিত্তিতে নেটওয়ার্কের ক্লাসিফিকেশন বা নেটওয়ার্কের ইয়ার আলোচনা, এটা দেখি। তো ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কটা কি? একটা সার্ভার থাকবে, যেমন আমি একটু এক্সাম্পল দিয়ে বোঝাই। তোমরা ওয়েবসাইটে কখনো মুভি ডাউনলোড করেছো? কখনো মুভি ডাউনলোড করেছো তোমরা? তো ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের কথা বলছিলাম। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কটা হচ্ছে, তোমাদের মুভি ডাউনলোড করবা, ধরো কোন একটা ওয়েবসাইটে ঢুকলা, তুমি ঢুকে মুভি ডাউনলোডের জন্য রিকোয়েস্ট করলা, তাহলে তুমি হচ্ছে ক্লায়েন্ট বা কাস্টমার। তুমি ঢুকে মুভি ডাউনলোডের জন্য রিকোয়েস্ট করলা, কোন একটা মুভি সিলেক্ট করে। এখন তুমি যে ডাউনলোডটা করতেছো, কোথা থেকে করতেছো? অবভিয়াসলি ফ্রম দ্যাট সার্ভার, বা ওখানে যে সার্ভারটা ওখানে আছে, যে ওয়েবসাইটের যে সার্ভারটা আছে, কোন একটা কম্পিউটারে মুভিটা আছে, সেই কম্পিউটারটা থেকে তুমি ডাউনলোড করতেছো। এটা কিন্তু এমন না যে কোনো একটা মানে আজব একটা প্লেসে আছে যেখান থেকে তুমি ডাউনলোড করতেছো, এটাও কোনো একটা কম্পিউটারে আছে। তুমি কেবলের মাধ্যমে কানেক্টেড হয়েছো এই নেটওয়ার্কের সাথে, এবং সেখান থেকে তুমি মুভিটা নামায় নিচ্ছ। এমনও হতে পারে ওই কম্পিউটার যদি পাওয়ার ফেলিয়ার হয়, তাহলে কিন্তু ওই ওয়েবসাইট ডাউনও হয়ে যেতে পারে, বা তুমি মুভিটা ডাউনলোড করতে পারছো না। এমন না যে সেটা 24 আওয়ার্স সঙ্গে সার্ভিস দিচ্ছে বলে যে সেটা যান্ত্রিক একটা ইয়ে, যে গায়েবী একটা ব্যাপার, সেরকম না কিন্তু ব্যাপারটা। সেটাও কোনো একটা কম্পিউটারে আছে। এই যেমন ফেসবুক আমাদেরকে নিরবচ্ছিন্নভাবে সার্ভিস দিচ্ছে, তাই না? 24 আওয়ার্স উইদাউট এনি হ্যাং, বা উইদাউট এনি ইন্টারফেয়ারেন্স, সেটা আমাদেরকে সার্ভিস দিচ্ছে। কারণ তাদের ব্যাকআপ আছে, অনেক ব্যাকআপ কম্পিউটার আছে, তাদের সার্ভারটা মানে ওইভাবে ম্যানেজ করা হয় যাতে করে এত কোটি কোটি ইউজার ইউজ করলেও তারা যেন মানে হ্যাং না হয়, বা কোনোভাবে ঝামেলা না হয়। তো এটা হচ্ছে একটা প্রসেস বা প্রসিজার। তো ক্লায়েন্ট সার্ভার হচ্ছে নেটওয়ার্কে কি, দেখো এখানে অনেকগুলা ক্লায়েন্ট থাকতে পারে। এই যে দেখো, এখানে একটা কম্পিউটার আছে, একটা মোবাইল আছে, এখান থেকে এই ইন্টারনেটের মাধ্যমে সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠাবে, সার্ভার থেকে তাদেরকে রিকোয়েস্টে রেসপন্স করা হবে। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পেরেছো তোমরা? জি স্যার।
তো এটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। দেখো ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে কেন্দ্রীয়ভাবে ডাটা স্টোর, নিরাপত্তা নিশ্চিত এবং বিভিন্ন অ্যাপ্লিকেশন চালানো হয়। এই ধরনের নেটওয়ার্কে একটি কম্পিউটার রিসোর্স থাকে এবং রিসোর্স শেয়ার করে যাকে সার্ভার বলে। আর নেটওয়ার্কের অন্যান্য কম্পিউটার যেসব রিসোর্স ব্যবহার করে তাদেরকে ক্লায়েন্ট বলা হয়। তার মানে ওই সার্ভার পিসি থেকে আমরা আসলে রিসোর্সগুলো ডাউনলোড করি বা ইউজ করি, সেটা হচ্ছে আমরা কাস্টমার বা ক্লায়েন্টস। আর আমাদের যেটা সার্ভিস দিচ্ছে সেটা হচ্ছে সার্ভার। আর দিস client server network can be classified into two categories like centralized network and distributed network. তো সেন্ট্রালাইজড নেটওয়ার্কটা কি? সেন্ট্রালাইজড নেটওয়ার্কটা হচ্ছে সার্ভার এক জায়গায় থাকবে, সারা পৃথিবীতে একটা জায়গায় থাকবে, দ্বিতীয় কোনো জায়গায় থাকবে না। কিন্তু ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কে সার্ভার বিভিন্ন জায়গায় থাকতে পারে। যেমন ফেসবুকের সার্ভার বিভিন্ন জায়গায় আছে, ইন্ডিয়াতে আছে সম্ভবত, আমাদের উপমহাদেশে, আর আমেরিকাতে আছে ওই যে ওদের যে ইয়াটা। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন কান্ট্রিতে থাকতে পারে। এক্স্যাক্টলি আচ্ছা, এদের, জাপান বা চায়নাতে নাই? হ্যাঁ থাকতে পারে। আমি এক্স্যাক্টলি মানে ওদের ওরা তো ডিসক্লোজ করে না এগুলা যে ওদের সার্ভার কোথায় কোথায় আছে, তবে বিভিন্ন জায়গায় আছে ওদের সার্ভার, ডিস্ট্রিবিউটেড। এটা কোনো একটা সার্ভার যদি ফেলিয়ারও হয়, অন্য সার্ভারগুলো সার্ভিস দিবে। আমার কথা বুঝতে পেরেছো? এই জি স্যার। ডিস্ট্রিবিউটেড সার্ভারের সুবিধা হচ্ছে এটা। আর সেন্ট্রালাইজ সার্ভারের অসুবিধা হচ্ছে যে এটা একটা জায়গা থেকেই নেটওয়ার্কটা রিসোর্সটা প্রোভাইড করা হয়, এবং ওইটা যদি ডাউন হয় তাহলে সব শেষ। এই জন্য এই গুগল বা হচ্ছে তোমার ফেসবুক, অ্যামাজন, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটেড মানে সার্ভার করে, নেটওয়ার্ক করে। তাদের সার্ভার বিভিন্ন জায়গায় থাকে এবং তারা নিরবচ্ছিন্নভাবে সার্ভিস দেয়। ধরো কোনো একটা এরিয়াতে যদি পাওয়ার ফেলিয়ার হয়, বা ধরো ঘূর্ণিঝড় হয়েছে বা হয়েছে, যাতে করে কি ওই এলাকার সার্ভার ডিসেবল হয়ে গেছে, কিন্তু পৃথিবীর সব এলাকায় তো আর একসাথে হবে না, প্রাকৃতিক দুর্যোগ হবে না। সো অন্য এলাকার সার্ভার ঠিক আছে, সো তুমি ফেসবুক উইদাউট এনি প্রবলেম তুমি ফেসবুক ইউজ করতে পারছো। সো এটাই হচ্ছে ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কের সুবিধা। এরপর আসছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। তো পিয়ার টু পিয়ার নেটওয়ার্কটা হচ্ছে, তোমরা কখনো ডাউনলোড করেছো, এই যে টরেন্টস থেকে মুভি ডাউনলোড করেছো? না। এনিওয়ান? জি স্যার, আমি টরেন্স থেকে নামাইছিলাম মুভি। হ্যাঁ, তুমি যেহেতু টরেন্টস থেকে ডাউনলোড করেছো, তুমি জিনিসটা বুঝতে পারবা। তুমি টরেন্টস থেকে ডাউনলোড করার পরে কিছু দূর ডাউনলোড হওয়ার সাথে সাথে দেখবা তোমার ওই সিড করতেছে তোমার মুভিটা, মানে তুমি যেটা করছো সেটাই আরেকজন ডাউনলোড করতেছে। মানে এখানে কোনো সেন্ট্রালাইজড সার্ভার থাকে না, অথবা থাকতে পারে, কিন্তু সেটা অত বেশি মানে না। মানে বিষয়টা হচ্ছে, এখানে দেখো কম্পিউটারগুলো প্রত্যেকটার সাথে কানেক্টেড এই নেটওয়ার্কে। যার ফলে কি হয়, যে তুমি এখান থেকে মনে করো যে এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে, মানে এই কম্পিউটার থেকে এই কম্পিউটারটা একটা মুভি কিছু অংশ ডাউনলোড করছে। এখন তাহলে এটার উপরে প্রেসার না পড়ে এখান থেকে ধরো আরো দুজন ডাউনলোড করতেছে, এবার এখানে এখানে যতটুকু ডাউনলোড হয়েছে সেখান থেকে অন্যরাও ডাউনলোড করতেছে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, মনে করো আমি এখান থেকে, আমি ধরো রুট, তো আমি একটা মুভি আব্দুল্লাহকে দিলাম। এখন আমার, তোমরা স্টুডেন্ট আছো কতজন এখানে? এখন 6-7 জন আছো কানেক্টেড। তো 7 জনের মধ্যে সবাই এই মুভিটা চাচ্ছ। এখন সবাইকে যদি আমি ডিস্ট্রিবিউট করি, তাহলে কি হবে? স্পিডটা কমে যাবে, স্প্লিট হয়ে যাবে। কিন্তু আমি ধরো আব্দুল্লাহকে দিছি, এখন আব্দুল্লাহ যদি আরেকজনকে দেয়, আমিও দিচ্ছি সাথে সাথে আরো 2জনকে বা 3জনকে, তো আব্দুল্লাহ 2-3জনকে দিচ্ছে, আবার ওই 2-3জন যারা কিছু অংশ পেয়েছে তারা আবার ওইটাকে বিভিন্ন জায়গায় দিচ্ছে। ব্যাপারটা তো এমন না যে একজন দিলে তারটা শেষ হয়ে যাবে, কারণ এটা কপি হচ্ছে। তো এই জন্য এটা হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, যেখানে সবাই সবার সাথে কানেক্টেড থাকে এবং কোনো ডেডিকেটেড সার্ভার থাকে না, সবাই সার্ভার হিসেবে কাজ করতে পারে। মানে যে ক্লায়েন্ট সেও সার্ভার হিসেবে কাজ করতে পারছে। মানে আমার কাছ থেকে আব্দুল্লাহ নিয়েছে, আব্দুল্লাহর কাছ থেকে আবার অনেকেই নিচ্ছে। আমার কথাটা কি তোমরা বুঝতে পেরেছো? স্যার রাইট? জি স্যার। এখানে হ্যাঁ বলো। স্যার এখানে কি মানে পুরা মুভিটা একসাথে একটা কম্পিউটার থেকে না নিয়ে অংশ অংশ আলাদা আলাদা কম্পিউটার থেকে নিচ্ছে এরকম? আলাদা আলাদা অংশ অংশ না, মনে করো যে আমি, আমার থেকে আব্দুল্লাহ নিয়েছে, ফুল অংশই নিয়েছে। আচ্ছা এখন আব্দুল্লাহ ধরো ফুল অংশ নেওয়ার আগেই সে ধরো হাফ নিছে, হাফ, মানে আমার থেকে 2জন নিচ্ছে। মনে করো যে আমার থেকে শামীম এবং আব্দুল্লাহ এরা 2জন ডাউনলোড করতেছে, ঠিক আছে?
তাহলে ওরা মুভি ধরো 20% ডাউনলোড করতে পারছে, তো এই 20% সে তো অন্য কাউকে দিতে পারবে, পারবে না? জি হ্যাঁ, তো এমন না ব্যাপারটা যে আব্দুল্লাহ যে মুভিটা ডাউনলোড করতেছে, সে ওই মুভিটা পুরাপুরি যদি ডাউনলোড করতে না পারে, তাহলে কি বাকি যারা মানে ওই যা ওর কাছ থেকে যারা নিচ্ছিল তারা কি পাবে না? তারা পাবে। কিভাবে পাবে? যদি আব্দুল্লাহ সার্ভিসটা না দিতে পারে, তাহলে ওই মানে ও আব্দুল্লাহর কাছ থেকে ওই লিঙ্কটা আবার আমার কাছে চলে আসবে, রুটের কাছে চলে আসবে, যে অ্যাভেলেবেল আছে তার কাছে চলে যাবে। এখন বুঝতে পেরেছো ব্যাপারটা? স্যার এখনো একটু। আচ্ছা বলো তুমি, মানে আমি বলছি যে মনে করো আমি একটা মুভি আব্দুল্লাহ এবং শামীম ডাউনলোড করছে আমার কাছ থেকে, তো তারা জি 10% ডাউনলোড করতে পারছে। এখন নতুন করে ধরো কে লাইভা ডাউনলোড করবে আবার, তো লাইভা যখন ডাউনলোড করতেছে, তখন আমার কাছে না এসে রিকোয়েস্টটা আসলো শামীমের কাছে। শামীম মানে আচ্ছা ওটা ওকে সার্ভিসটা দিচ্ছে, তো শামীমের কাছ থেকে লাইভা 5% ডাউনলোড করতে পারছে। এখন জি 5% ডাউনলোড করার পরে শামীম ডিসকানেক্ট হয়ে গেছে, মনে করো জি শামীমের নেটওয়ার্ক নাই, তাহলে এখন কি হবে? এটাই তো কোশ্চেন, তাই না? জি হ্যাঁ, শামীম যদি অ্যাভেলেবেল না থাকে, তাহলে যারা অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে, ধরো আব্দুল্লাহ যদি অ্যাভেলেবেল থাকে, আব্দুল্লাহর কাছে যাবে, গিয়ে আব্দুল্লাহ থেকে মুভির বাকি অংশগুলো দিবে। আর যদি আচ্ছা আব্দুল্লাহ না থাকে, তাহলে আমার কাছ থেকে দিবে, মানে যারা আচ্ছা অ্যাভেলেবেল আছে তাদের থেকে দিবে। এখন ক্লিয়ারলি বুঝছো? জি স্যার হ্যাঁ, এটা হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের সুবিধা, যেখানে কোনো ডেডিকেটেড সার্ভার থাকে না, কোনো একটা নির্দিষ্ট কম্পিউটার থেকে তুমি ডাউনলোড করবা না, তোমার বিভিন্ন জায়গা থেকে তুমি ডাউনলোড করতে পারো। তো ক্লায়েন্ট সার্ভার এবং পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের মধ্যে পার্থক্য এটা একটু দেখবা। এটা আমি আর দেখাচ্ছি না এখন, এটা তো কথায় কথায় তো অনেক টুকু বলেছি। আর এখান থেকে কোনো ক্রিয়েটিভ কোশ্চেন হয় না, নর্মালি 2 মার্কসের জন্য শর্ট কোশ্চেন হয়। এরপর হচ্ছে হাইব্রিড নেটওয়ার্ক। হাইব্রিড নেটওয়ার্ক হচ্ছে ওইগুলোর কম্বিনেশন, সবগুলো নেটওয়ার্কের কম্বিনেশন। দেখো এখানে এই যে ক্লায়েন্ট সার্ভার, পিয়ার টু পিয়ার, এখন যে মুভি টরেন্টস যে সাইটগুলো, এগুলা কিন্তু হাইব্রিড নেটওয়ার্ক। এখানে তোমার পিয়ার টু পিয়ার নেটওয়ার্কও থাকে, আবার ডেডিকেটেড সার্ভারও থাকে, কারণ সেখান থেকে ডেডিকেটেড সার্ভার থেকে চাইলে দিতে পারে, আবার এই জন্য এরা মানে কুইক সার্ভিস দেওয়ার জন্য এটা করে থাকে আর কি। তো হাইব্রিড নেটওয়ার্ক দেখো, হাইব্রিড নেটওয়ার্ক যা পিয়ার টু পিয়ার এবং ক্লায়েন্ট সার্ভার উভয় নেটওয়ার্কের উপর ভিত্তি করে তৈরি হয়। হাইব্রিড নেটওয়ার্ক পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে সার্ভার ভিত্তিক নেটওয়ার্কগুলোর কার্যক্ষমতা, নিরাপত্তা এবং নির্ভরযোগ্যতার সাথে গ্রুপ ওয়ার্কের বৈশিষ্ট্যগুলো অন্তর্ভুক্ত করে। হাইব্রিড নেটওয়ার্ক সার্ভারগুলোই কেন্দ্রীয় সকল পরিষেবা সরবরাহ করে, তবে তারা ব্যবহারকারীকে ওয়ার্ক গ্রুপের মধ্যে তাদের নিজস্ব রিসোর্স শেয়ার এবং পরিচালনা করতে দেয়। আচ্ছা, হাইব্রিড নেটওয়ার্কের সুবিধাগুলো এখানে দেওয়া হয়েছে। আহ, এটা ক্লায়েন্ট সার্ভার অ্যাপ্লিকেশনটি এখনো কেন্দ্রীয়ভাবে অবস্থিত এবং পরিচালিত। আহ, মানে হাইব্রিড, এই তোমার হাইব্রিড যে নেটওয়ার্কটা, সেখানে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক থেকেও কিন্তু আহ, কাজটা করতে পারে, কারণ এখানে আগেই বলা হয়েছে হাইব্রিড নেটওয়ার্কে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক এবং তোমার এই যে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, এগুলো সমন্বয়ে তৈরি, তাই না? তাহলে ধরো ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের মতো করে তোমার নেটওয়ার্কটা এস্টাবলিশ করা আছে, এবং তুমি ওখান থেকেও নিচ্ছ, আবার যারা ওখান থেকে নিচ্ছে তারা আবার পার্সন টু পার্সন আবার শেয়ার করছে, ব্যাপারটা হচ্ছে এরকম। এরপর হচ্ছে হাইব্রিড নেটওয়ার্কের অসুবিধা। এখানে অসুবিধার কথাগুলো দেওয়া আছে, দেখো। একাধিক পাসওয়ার্ড মনে রাখার প্রয়োজন হতে পারে, ফাইলগুলো নকল বা ডুপ্লিকেট হতে পারে, এবং পৃথিবীতে যত বেশি হাইব্রিড নেটওয়ার্ক আছে বা পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক আছে, এগুলো ম্যাক্সিমামই হচ্ছে অবৈধ ওয়েবসাইট, কারণ এরা হচ্ছে ওই যে মুভি চুরি করে ডাউনলোড করায়, মানে যেসব মুভির কপিরাইট দেখা যাচ্ছে এখনো ইয়ে করে নাই, এসবগুলো আর কি যারা মুভি মেক করে বা তৈরি করে, তারা এগুলোর বিরুদ্ধে আর কি কেস করে। যেমন তুমি এইচডি প্রিন্টার একটা মুভি এই মানে পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের মাধ্যমে শেয়ার করে দিচ্ছ, তো যার ফলে কি হচ্ছে যে ওই মুভিটা যে তৈরি করেছে তার আসলে লস হয়ে যাচ্ছে, ব্যাপারটা হচ্ছে এরকম। তো ভৌগোলিক বিস্তৃতির উপর অনুসারে ইয়ে করে ডিপেন্ড করে এই নেটওয়ার্ককে আবার 4 ভাগে ভাগ করা যায়, এটা আবার খুব ইম্পর্টেন্ট। আহ স্যার 7টা বাজে। আচ্ছা, তোমাদের কি একটুও পিছায়নি না, মানে 7টা থেকে ইয়ে করবে, ক্লাস হবে তোমাদের? না মানে 3-4 জি মিনিটই স্যার। হয় স্যার, 3-4 মিনিট পরে হয়। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সট দিন আবার পড়বো। আমি আজকের লেকচারের ভিডিওটা আপলোড করে দিব। আজকে নয় বেশিক্ষণ হয়নি। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। হ্যাঁ, আল্লাহ হাফেজ।
সালাম আলাইকুম স্যার।